আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলকে চরম হুঁশিয়ারি। ফিলিস্তিন, লেবানন ও ইরানের পাশে বিশ্বের ৭ শক্তিশালী দেশ। বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। ২০২৫ সালে দেশ ছেড়েছেন ৬৯,০০০ ইসরায়েলি। কারণ কি? সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনকালে বিস্ফোরণে নিহত ৪০। গাজায় যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু। নেপথ্যের ৪টি প্রধান কারণ। মৃত্যুদণ্ড কার্যকরে ৩৫ বছরের রেকর্ড ভাঙল ইরান। ২০২৫ সালে সৌদিতে রেকর্ড ৩৫৬ জনের মৃত্যুদণ্ড। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইসরায়েলকে চরম হুঁশিয়ারি। ফিলিস্তিন, লেবানন ও ইরানের পাশে বিশ্বের ৭ শক্তিশালী দেশ। বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যুদ্ধের কালো মেঘ। ফিলিস্তিনের গাজা আর লেবাননের পর এবার সরাসরি সংঘাতের মুখোমুখি ইরান ও ইসরায়েল। ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে বিশ্বের ৭টি প্রভাবশালী ও শক্তিধর দেশ। শুধু মৌখিক নিন্দা নয়, বরং ইরান, লেবানন ও ফিলিস্তিনের সার্বভৌমত্ব রক্ষায় কড়া বার্তা দিয়েছে এই জোট। আজ আমরা দেখব কারা এই ৭ দেশ এবং কেন তাদের এই অবস্থান নেতানিয়াহুর কপালে চিন্তার ফাঁজ ফেলেছে। গত কয়েক সপ্তাহে লেবানন ও তেহরানে ইসরায়েলি অভিযানের পর আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাশিয়া, চীন, তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং আলজেরিয়া এই ৭টি দেশ সরাসরি ফিলিস্তিন ও ইরানের পক্ষ নিয়ে অবস্থান স্পষ্ট করেছে। রাশিয়া ও চীন, মস্কো এবং বেইজিং পরিষ্কার জানিয়েছে মধ্যপ্রাচ্যে একতরফা আধিপত্য আর মেনে নেওয়া হবে না। পুতিন ও শি জিনপিং সরকার স্পষ্টভাবে ইরানের সার্বভৌমত্বের ওপর যে কোনো আঘাতকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে। তুরস্কের হুঙ্কার। প্রেসিডেন্ট রেসিপ তাইয়েব এরদোয়ান নেতানিয়াহুকে সরাসরি আধুনিক যুগের হিটলার আখ্যা দিয়ে লেবানন ও গাজার মুসলিম ভাইদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়েছেন। ইসলামী দেশগুলোর ঐক্য। পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো বৃহৎ মুসলিম রাষ্ট্রগুলো আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছে। অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত কাতার এবং উত্তর আফ্রিকার শক্তি আলজেরিয়া সরাসরি প্রতিরোধ যোদ্ধাদের নৈতিক সমর্থন দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এতদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একতরফা সমর্থন দিলেও এই ৭টি দেশের জোটবদ্ধ হওয়া ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা। বিশেষ করে রাশিয়া ও চীনের সরাসরি সম্পৃক্ততা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, এই শক্তিশালী দেশগুলোর কড়া বার্তার পর নেতানিয়াহু কি তার সামরিক অভিযান থেকে পিছিয়ে আসবেন, নাকি মধ্যপ্রাচ্য এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হবে? আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় শেষ পর্যন্ত জয় কার হয় তা সময়ই বলে দেবে। ২০২৫ সালে দেশ ছেড়েছেন ৬৯,০০০ ইসরায়েলি। কারণ কি? গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের আবহে ২০২৫ সালে ৬৯,০০০-এর বেশি ইসরায়েলি নাগরিক দেশ ত্যাগ করেছেন। বুধবার ৩১ ডিসেম্বর দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সিবিএস-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে। সিবিসি জানিয়েছে, ২০২৫ সালে ইসরায়েলের মোট জনসংখ্যা ১.১% বৃদ্ধি পেয়ে রেকর্ড ১,১৭,৮০,০০০-এ দাঁড়িয়েছে। গত বছরও ইসরায়েলে জনসংখ্যা বৃদ্ধির হার এমন ছিল। এটি দেশটির ইতিহাসে অন্যতম মন্থর গতির প্রবৃদ্ধি। একই দিনে প্রকাশিত টাউব সেন্টারের একটি সামাজিক নীতি গবেষণায় ধারণা করা হয়েছে, এই প্রবৃদ্ধির হার ০.৯% হবে এবং এটি প্রথমবারের মতো ১%-এর নিচে নামবে। সিবিসি জানিয়েছে, ২০২৫ সালে প্রায় ২৪,৬০০ নতুন অভিবাসী ইসরায়েলে এসেছেন, যা ২০২৪ সালের চেয়ে ৮,০০০ কম। এই পতনের মূল কারণ ছিল রাশিয়া থেকে আগত অভিবাসীদের সংখ্যা হঠাৎ কমে যাওয়া, যা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অভিবাসী আসার সংখ্যা কমে যায়। এদিকে প্রায় ১৯,০০০ ইসরায়েলি দীর্ঘ সময় বিদেশে থাকার পরে দেশে ফিরে এসেছেন এবং ৫,৫০০ জন পরিবারের সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে এসেছেন। সব মিলিয়ে মোট অভিবাসনের চূড়ান্ত হিসাব প্রায় ২০,০০০ মানুষের ঘাটতিতে রয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় এ নিয়ে দ্বিতীয় বছর ইসরায়েল থেকে দেশ ছাড়ার সংখ্যা দেশে আসার চেয়ে বেশি। 2024 সালে ৮২,৭০০ জন ইসরায়েলি দেশ ছেড়েছিল, যা আসার চেয়ে প্রায় 50,000 বেশি। ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসে সাধারণত ইহুদিরা দেশ ত্যাগের চেয়ে ফিরে আসার ঘটনাই বেশি ছিল। শুধুমাত্র ১৯৫০ এবং ১৯৮০-র দশকের কিছু সময় এর ব্যতিক্রম ছিল। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর অনেকেই সরকারের বিচারিক সংস্কার পরিকল্পনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। সমালোচকরা বলছেন ওই সংস্কার পরিকল্পনা দেশের গণতন্ত্রকে দুর্বল করছে। সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনকালে বিস্ফোরণে নিহত ৪০। সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ক্রান্স মন্টানায় বিলাসিতা একটি স্কি রিসর্টে নববর্ষ উদযাপন অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি সুইজারল্যান্ড পুলিশ জানিয়েছে আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এতে বলা হয় ক্রান্স মন্টানার ওই স্কি রিসর্টের নাম লা কনস্টেলেশন। সেটির বারে লোকাল সময় বুধবার দিবাগত রাত ১:৩০টায় অর্থাৎ জিএমটি 12:30টায় বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। এই সময় বহু মানুষের ভিড় ছিল। আহত ব্যক্তিদের উদ্ধার করতে দ্রুত সেখানে পুলিশ, ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়। এ ঘটনা নিয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রসিকিউটর বিআরটি স্পিলাউট বলেন, এখন আমরা এটাকে একটি অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করছি। ঘটনাটিকে এখন আর পশ্চাব্য আক্রান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আমাদের হিসাব অনুযায়ী প্রায় ১০০ জন আহত হয়েছেন। বেশিরভাগ মানুষের অবস্থা গুরুতর। দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকজন মারা গেছেন বলে ধরে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের সিয়ন, লোসান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। ভ্যালাইস ক্যান্টনের সুরক্ষামন্ত্রী স্টেফান গ্যানজার বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশিরাও রয়েছেন। ক্যান্টনের পুলিশ প্রধান ফ্রেডলিক গিসলার জানান, এ ঘটনায় আহত ব্যক্তিদের পরিবারের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। তবে গিসলার নিহত ব্যক্তিদের স্মৃতি কোনো সংখ্যা প্রকাশ করতে রাজি হননি। সুইজারল্যান্ড পুলিশ নিহত মানুষের সংখ্যা প্রকাশ করেননি। তবে তাদের বরাত থেকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সেখানে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। গাজায় যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু। নেপথ্যের ৪টি প্রধান কারণ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর শেষ হয়েছে। সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন এবং যেটা চেয়েছিলেন তা আদায় করেছেন বলেই মনে হচ্ছে। বৈঠকের পর ট্রাম্প নেতানিয়াহুকে বীর বলে অভিহিত করেন এবং ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির জন্য তার দেওয়া বিশেষ পরিকল্পনাকে শতভাগ সফল হিসেবে উল্লেখ করেন। তবে বাইরের পরিস্থিতি সবসময় এত সরল নয়। গত অক্টোবরে মার্কিন প্রশাসন গাজায় ২০ দফার যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব করেছিল। হোয়াইট হাউসের ধারণা নেতানিয়াহু এ পরিকল্পনা কার্যকর করতে ধীর গতিনীতি অবলম্বন করছেন। বিশ্লেষকরা বলছেন, হামাসের বিরুদ্ধে সুবিধাজনক সময়ে পুনরায় যুদ্ধ শুরু করার পথ খোলা রাখতেই তিনি এমন কৌশল নিচ্ছেন। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে জীবিত ও মৃত সব জিম্মি বিনিময়, ত্রাণ প্রবেশ এবং সম্মুখ সমরে সংঘর্ষ বন্ধ হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ধাপে গাজার শাসন ব্যবস্থা, একটি টেকনোক্র্যাট শান্তি বোর্ড গঠন এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনায় আসার কথা। কিন্তু নেতানিয়াহু এখনও গাজায় প্রয়োজনীয় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছেন। তার শর্ত হল, হামাস শেষ জিম্মির মৃতদেহ ফেরত না দিলে দ্বিতীয় ধাপে যাওয়া হবে না। পাশাপাশি তিনি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসকে নিরস্ত্র করার দাবি তুলেছেন, যা ট্রাম্প সমর্থন করেছেন। হামাস অবশ্য এটিকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর গাজায় যুদ্ধবিরতি এড়িয়ে চলার ৪টি মূল কারণ রয়েছে। প্রথমত, কট্টর দক্ষিণপন্থী জোটের চাপ। নেতানিয়াহুর বর্তমান জোট ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী। গাজা যুদ্ধের সময় এই গোষ্ঠীগুলোর সমর্থনই তাকে অভ্যন্তরীণ বিক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও ক্ষমতায় টিকিয়ে রেখেছে। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ যুদ্ধবিরতির ঘোর বিরোধী। এছাড়া এই দলটি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজা দখলের পক্ষে সোচ্চার। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে অনাগ্রহ।
যদি গাজায় বিদেশি বাহিনী মোতায়েন করা হয় ইসরায়েলের সামরিক স্বাধীনতা সংকুচিত হবে, সেখানে আবার প্রবেশ বা হামলা করা কঠিন হয়ে যাবে। 10 অক্টোবরের পর থেকে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় 400-এর বেশি মানুষ নিহত হয়েছেন। রাজনৈতিকভাবে কোনো আন্তর্জাতিক শক্তিকে গাজা পরিচালনার দায়িত্ব দেওয়া মানে সংঘাত আন্তর্জাতিকীকরণ হবে, যা নেতানিয়াহু চান না। তৃতীয়ত, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথরোধ। নেতানিয়াহু 2015 সাল থেকে ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করে আসছেন। 2023 সালের সেপ্টেম্বরে তিনি জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াকে উন্মাদনা আখ্যা দিয়েছেন। তার মন্ত্রীরাও পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের সংযোগ বিচ্ছিন্ন করতে নতুন ইহুদি বসতি গড়ার কাজ শুরু করেছেন, যা ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের সম্ভাবনাকে কার্যত শূন্যে নামাচ্ছে। চতুর্থত, ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধের প্রয়োজনীয়তা। নেতানিয়াহু বর্তমানে বহুমুখী সংকটে জর্জরিত। দুর্নীতি মামলার পাশাপাশি সেনাবাহিনী নিরাপত্তা ব্যর্থতা ও ধর্মীয় বিষয়ে চাপের মুখে আছেন। নির্বাচনের বছর সামনে রেখে নতুন কোনো সংঘাত শুরু করলে তিনি নিজেকে যুদ্ধকালীন নেতা হিসেবে উপস্থাপন করতে পারবেন, যা অভ্যন্তরীণ সমালোচনা কমাতে ও মিত্র ও বিরোধীদের একত্রিত করতে সহায়ক হবে। সব মিলিয়ে দেখা যায় আন্তর্জাতিক সমর্থন বজায় রেখে অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবনিকাশ সামলাতে গিয়ে নেতানিয়াহু গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পথে বাধা সৃষ্টি করছেন। এই কৌশলের মূল্য দিচ্ছে গাজার সাধারণ মানুষ। তথ্যসূত্র আল জাজিরা। মৃত্যুদণ্ড কার্যকরে ৩৫ বছরের রেকর্ড ভাঙল ইরান। ইরানে বিভিন্ন ধরনের অপরাধের দায়ে 2025 সালে অন্তত ১,৫০০ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে দিয়ে দেশটিতে গত ৩৫ বছরের মধ্যে এক বছরে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটসের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএসপির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইএইচআর বলেছে, গত বছর ইরানে অন্তত ১,৫০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সংগঠনটি মৃত্যুদণ্ড কার্যকরের এই পরিসংখ্যানকে নজিরবিহীন বলে অভিহিত করেছে। সংগঠনটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এই সংখ্যাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, গত ৩৫ বছরে এই রেকর্ড নজিরবিহীন। ইরান হিউম্যান রাইটস প্রতিষ্ঠার পর এমন সংখ্যা আমরা কখনো দেখিনি। আইএইচআর ও ফরাসি সংগঠন টুগেদার এগেইনস্ট দ্য ডেথ পেনাল্টির দ্বারা তথ্য অনুযায়ী 2024 সালে ইরানে অন্তত ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তবে 2025 সালের চূড়ান্ত হিসাব এখনও প্রকাশ করেনি আইএইচআর। তবে সংগঠনটি বলেছে, অন্তত ১,৫০০ জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য তারা যাচাই করে দেখেছে। তাদের মধ্যে ৭০০ জনের বেশি মাদক সংক্রান্ত অপরাধে দণ্ডিত ছিলেন। আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেছেন, ইরানে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পেয়েছে। ওই সময় পুলিশি হেফাজতে মাহাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। ইরানি কুর্দি নারী মাহাসা আমিনিকে দেশের বাধ্যতামূলক পোশাকবিধি লঙ্ঘনের অপরাধে আটক করা হয়েছিল। আইএইচআরের এই পরিচালক বলেছেন, ইরানে ২০২২ সালে ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। ২০২৩ সালে তা ৮০০ ছাড়িয়ে যায়। ২০২৪ সালে এই সংখ্যা ৯৭৫ জন ছিল, আর গত বছর তা রেকর্ড ১৫০০ জনে পৌঁছেছে। এই নতুন হিসাব এমন একটা সময় এলো যখন ইরানে নতুন করে প্রতিবাদ শুরু হয়েছে। দেশের অর্থনৈতিক স্থবিরতা নিয়ে অসন্তোষ থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ বলেছে, বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিম ইরানের লোরদেগান শহরে বিক্ষোভধারীদের সঙ্গে সৌরশক্তি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এই সময় বিক্ষোভধারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভধারীদের ছত্রভঙ্গ করে। আমিরি মোগাদ্দাম বলেছেন, ইরানি কর্তৃপক্ষ ভীতি সৃষ্টি করার হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ডকে ব্যবহার করেন। তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের উদ্দেশ্য ছিল নতুন বিক্ষোভ ঠেকানো, কিন্তু এখন যেমনটা দেখা যাচ্ছে শাসক গোষ্ঠী এতে সফল হয়নি। তবে সাম্প্রতিক এই বিক্ষোভ ২০২২ সালের আন্দোলনের মতো ব্যাপক আকার ধারণ করেনি। ২০২৫ সালে সৌদিতে রেকর্ড ৩৫৬ জনের মৃত্যুদণ্ড। সদ্যবিদায় ২০২৫ সালে সৌদি আরবে ৩৫৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে দিয়ে এক বছরে মৃত্যুদণ্ডের নতুন রেকর্ড স্থাপন করেছে সৌদি। বার্তা সংস্থা এএফপির একটি পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।
বিশ্লেষকরা বলেছেন, সাম্প্রতিক সময়ে চালু হওয়া মাদক বিরোধী যুদ্ধের সঙ্গে মৃত্যুদণ্ডের সম্পর্ক রয়েছে। মাদক অভিযানে অনেককে গ্রেফতার করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে শুধু মাদক সংক্রান্ত মামলায় ২৪৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে টানা ২ বছর মৃত্যুদণ্ড কার্যকরে নতুন রেকর্ড করেছে সৌদি। ২০২৪ সালে দেশটিতে ৩৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ২০২২-এর শেষের দিকে মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের পুনর্বিধান রোধ করে সৌদি। এর আগে প্রায় ৩ বছর ধরে নাশকতা বিরোধী মামলায় মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ছিল। মাদক অভিযান শুরুর পর থেকে সৌদির মহাসড়ক ও বিমানবন্দরে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সেখান থেকে মাদকের লাখ লাখ ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ডজন ডজন পাচারকারীকে। আরব উপসাগরের দেশটি দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড কার্যকরের কারণে সমালোচনার মুখোমুখি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে বাড়াবাড়ি হিসেবে উল্লেখ করেছে। এ ধরনের সিদ্ধান্ত বিশ্বভরের সামনে সৌদিকে আধুনিক দেশ হিসেবে উপস্থাপনের চেষ্টার বিপরীত উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। মানবাধিকার কর্মীরা বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন ২০৩০ সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকরের চলমান নীতি তার এই সর্বজনীন ও সহনশীল সমাজের ভাবিমূর্তিকে ক্ষুণ্ণ করছে।